Hello, dear students. I think you all are okay and continuing your studies at home in this corona circumstances. However, you all are welcome today's online class. Today we will discuss about voice change. Actually, voice change বলতে আমি যা বুঝি সেটা হলো ভার্বের ভিন্নরূপী ব্যবহার। তাই আমি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সরাসরি কোনো রুলস না শিখিয়ে ভয়েসটা কেন আমাদের দরকার ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল লাইফ থেকে এটার ব্যবহার আমরা দেখাবো। তোমরা বোর্ডে একটি বাক্য খেয়াল করো, আমি সেই বাক্যটা ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের রয়েছে। পহেলা বৈশাখ, মে ডে, সেখান থেকে আমি নিচ্ছি। মনে করো অনেক সময় বলা হয় যে মে দিবস পালন করা হয়, আমি বাংলায় আগে লিখছি, দেখো মে দিবস পালন করা হয়। একটু খেয়াল করো, মে দিবস পালন করা হয়। কে করে বা কার দ্বারা করা হয় এরকম কিন্তু এখানে বলা নেই। মূল বিষয়টা হচ্ছে এখানে পালন করা হয়। বন্ধুরা তোমরা দেখো এখানে একটু চিন্তা করে, এখানে যে পালন করে তার কথা উল্লেখ করা নেই। এই ধরনের বাক্য আমরা ব্যবহার করি, ঠিক যেমন করে আমরা ব্যবহার করি আরেকটা বাক্য দেখো, আমরা প্রতি বছর মে দিবস পালন করি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি ইংলিশ ক্লাসে বাংলা বাক্য লিখছি কেন? আসলে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ইংরেজি গ্রামার শেখা নয়, ল্যাঙ্গুয়েজটা শেখা, ভাষাটা শেখা, যেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে in our national and international affairs we can communicate with the language, with the English language. That is so that we can use English language in our practical purpose. তো প্র্যাকটিক্যাল পারপাসে যদি আমরা ইংলিশটা ব্যবহার করতে চাই তাহলে আমরা আসলে আমাদের থটটা বাংলাতেই কাজ করে। তাই বাংলায় কোন ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে প্রকাশ করব সেটাই আমাদের আগে শেখা দরকার। তাহলে আমাদের যে চারটা স্কিল, প্রথম স্কিল হয়েছে লিসেনিং, তারপর স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, চারটা স্কিলই আশা করি আমাদের অ্যাচিভ হবে। এই জন্য আমি বাংলার সাথে সম্পর্ক রেখে ইংরেজিটা শেখাতে চাচ্ছি এবং সেটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখাতে চাচ্ছি, বেসিক্যালি নট গ্রামাটিক্যালি। দেখো আমরা বলি, যদি বলি প্রতি বছর মে দিবস পালন করি, তাহলে কে পালন করে? ভার্বটা হচ্ছে পালন করি, আমরা করি, এখানে সাবজেক্ট রয়েছে আমরা। ঠিক এই ধরনের বাক্যগুলোকে আবার আমরা ওই কে করে কর্তাকে উল্লেখ না করে বা কর্তার উল্লেখ প্রয়োজন হয় না অনেক সময়, সেটা বুঝেই যায়। যেমন মে দিবস কে পালন করে? সারা বিশ্বের জনগণই পালন করে, তাই এটা বলার দরকার হয় না। আমরা শুধু ভার্বটাকে গুরুত্ব দিই এবং অবজেক্টটা মানে যেই কাজটা করা হয় সেটার উপর গুরুত্ব দিই। যেমন মে দিবস পালন করা হয়, তাহলে পালন করি এবং করা হয় এই দুইটার ইংরেজি ফর্মটা একই রকম, ভার্বের ফর্মটা একই রকম হবে না। দেখো এই যে পালন করি অর্থাৎ যে কাজটা কর্তা নিজে উপস্থিত থেকে করতেছে সেই কাজটা অর্থাৎ সেই ভার্বটাই হবে অ্যাক্টিভ ভয়েসের। যেমন সেলিব্রেট বা অবজার্ভ, দুইটাই বলতে পারি। অবজার্ভ ভার্বটা আমি বলি, তোমাদের ফার্স্ট পার্টে অবজার্ভ ভার্বটাই বলা আছে, OBSER
সেলিব্রেটও আছে, OBSE আর V, অবজার্ভ। অবজার্ভ পালন করি। আর যদি বলা হয় পালন করা হয়, তাহলে এটা পেসিভ। যখন কাজটা অন্যের দ্বারা করা হয় তখন সেই ভার্বটাকে আমরা ধরে নিব পেসিভ। আর সেই ক্ষেত্রে পেসিভের একটা বিষয় মনে রাখবা, পেসিভের মূল ভার্বটা সবসময় V3 হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। তাহলে অবজার্ভের V3, ও বি, অবজার্ভ, অবজার্ভড পালন করা হয়, কিন্তু মূল ভার্বটা V3 হবে, কিন্তু এর আগে কিছু অক্সিলারিজ থাকবে, ফাংশন অফ অক্সিলারিজ। এই ক্ষেত্রে আমরা বাংলাটার দিকে খেয়াল করব। এটা হলো করি আর এটা হলো করা হয়। অ্যাক্টিভটা যদি হয় করি, তাহলে তো বেস ফর্মে হবে ভার্বটা। কখনো কখনো ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইএস যোগ হবে, এস অথবা ইএস যোগ হবে। আর যখন এটা পেসিভে হবে, করা হয়, ধরা হয়, যাওয়া হয়, তখন এর আগে তিনটা অক্সিলারিজের ব্যবহার হতে পারে, এম, আর, ইজ। অর্থাৎ যখন বলা হবে পালন করা হয়, এম অবজার্ভড, ইজ অবজার্ভড, অর আর অবজার্ভড, এরকম। সরি, অর্থাৎ এখানে এম আর ইজ এই তিনটার কোনটা বসবে, সেটা বসবে এখানে কি পালন করা হয়, যেই অর্থাৎ অবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে ইজ অবজার্ভড হবে। তাহলে আমরা কি পালন করার কথা বলছি, পহেলা মে দিবস। তাহলে মে দিবসের জন্য আমরা ইংরেজি লিখতে পারি মে ডে। মে ডে, মে ডের সাথে কি হবে, মে ডে ইজ অবজার্ভড, মে দিবস পালন করা হয়। আর যদি বলি আমরা পালন করি, উই অবজার্ভ, সে পালন করে, হি অবজার্ভস। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এস বা ইয়েস যোগ হয়। তাহলে আমরা একই ভার্বের অ্যাক্টিভের ব্যবহার এবং পেসিভের ব্যবহার শিখে ফেললাম, কিন্তু আমরা ক্রিয়াগুলো সাধারণত কালের সাথে সম্পৃক্ত করে, অর্থাৎ টেন্স রিলেটেড করে আমরা ব্যবহার করি। যেমন এই করি পালন করার ভার্বটা ভিন্ন রকম হতে পারে টেন্স অনুসারে। যেমন আমরা মে দিবস পালন করি, মে দিবস পালন করেছিলাম, মে দিবস পালন করব। তো এই করি, করেছিলাম, করব, এগুলোর তো পেসিভ ফর্ম রয়েছে। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা তোমরা একটু দেখো। আমরা করি বললে যেইভাবে ব্যবহার করেছি অবজার্ভ, আর পেসিভে করা হয় বলেছি ইজ অবজার্ভড। আর যদি বলি করেছিলাম, পালন করেছিলাম, পালন, আমি টেন্সের নাম উল্লেখ করব না, শুধু প্র্যাকটিক্যাল লাইফে আমরা ভার্বটাকে যেইভাবে ব্যবহার করি, যেইভাবে উচ্চারণ করি, সেই ব্যবহার বিধির উপর আমরা ইংলিশের ব্যবহারটা দেখাবো। তাহলে আমাদের টেন্সের নাম আলাদা করে মনে রাখতে গিয়ে আমাদের কষ্ট করা লাগবে না, আলাদা মেমোরি খরচ করা লাগবে না। আমাদের দরকার এই ভার্বটা এইভাবে ব্যবহৃত হয় বাংলায়, এবং ঠিক এই বাংলাটাই আবার ইংলিশে এইভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা বাংলার সাথে রিলেটেড করে ইংলিশ ভাষাটা শিখব। পালন করা, পালন করেছিলাম, এটা বুঝতে পারছো অ্যাক্টিভ ব্যবহার। তাহলে যদি বলি পেসিভ, এটার পেসিভটা কী হবে, পালন করা হয়েছিল, পালন করা হয়েছিল। তাহলে তো এভাবে ব্যবহার করতে পারলে তোমাদের স্পিকিং স্কিল অ্যাচিভ হবে, রিডিং স্কিল অ্যাচিভ হবে। ইংলিশে ফার্স্ট পার্টে পড়ার সময় যখন প্যাসেজগুলো পড়বা তখন সেখানে ভার্বের ব্যবহার দেখে বুঝতে পারবা যে এই ভার্বটার বাংলাটা আমরা কিভাবে করব। এতে করে তোমাদের রিডিং স্কিল ডেভেলপ হবে। তোমাদের পরীক্ষায় সিন এবং আনসিন প্যাসেজ থাকে, একটু চিন্তা করে দেখো এই সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজগুলো যদি বাংলায় থাকতো তাহলে তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ আসলে বই দেখেই বলা যায়, কারণ গল্পটা দেয়া থাকে, সেখান থেকে অ্যান্সারগুলো করো। শুধুমাত্র গল্পটা ইংলিশে লেখা থাকে বলে তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে পারো না, কারণ তোমাদের রিডিং স্কিলটা আসলে ডেভেলপ হচ্ছে না। সো এভাবে যদি বাংলার সাথে রিলেটেড করে ওই প্যাসেজগুলো পড়ো এবং ওই প্যাসেজ থেকে ওই গ্রামারগুলো আবিষ্কার করার চেষ্টা করো, তাহলে দেখবা যে বাংলা এবং ইংলিশ ভাষা তোমার
দুইটা ভাষার উপরে দক্ষতা চলে আসবে এবং ইংলিশ ভাষাটার ব্যবহারটা তুমি জেনে যাবে, তখন তোমাদের ওই প্যাসেজগুলোকে মনে হবে খুবই পরিচিত। তখন আনসিন যে প্যাসেজগুলো সেটাকে আর আনসিন মনে হবে না, মনে হবে একই রকম, এটা বোধহয় কখনো না কখনো পড়েছি। দেখো পালন করেছিলাম, তাহলে এটা কি হবে? করেছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, এরকম হলে ভার্বের বি টু ব্যবহার করবা, ভার্বের বি টু। তাহলে অবজার্ভ এখানে অ্যাক্টিভই হবে, অবজার্ভ ওবি অ্যাক্টিভে ব্যবহার হবে অবজার্ভড। করা হয়েছিল, যেহেতু এটা প্যাসিভ ফর্ম, এটা তো অবশ্যই বি থ্রি হবে, অবজার্ভড ও অবজার্ভড। এই ক্ষেত্রে দেখো করা হয়, এই ক্ষেত্রে আমরা অক্সিলারিজ ব্যবহার করেছি, আমার ইজ, মেডের সাথে ইজ ব্যবহৃত হয়েছে। আর এখানে হলো করা হয়েছিল, করা হয়েছিল, এরকম হলে আমরা অক্সিলারিজগুলো ব্যবহার করব ওয়াজ, ওয়ার। তাহলে আমরা বাংলায় যখন ব্যবহার করব মেডে পালিত, পালন করা হয়, মেডে ইজ অবজার্ভড, মেডে পালন করা হয়েছিল, মেডে ওয়াজ অবজার্ভড। দেখো আমরা তাহলে পেসিভ এগুলো ব্যবহার করতে পারতেছি। আর যদি বলি যে এটার অ্যাক্টিভ হবে কি, মেডে পালন করি, উই অবজার্ভ মেডে, মেডে পালন করেছিলাম, উই অবজার্ভ মেডে। এখন আমরা দেখব এটার ফিউচারে ব্যবহার। যেমন যদি বলি যে পালন করব, পালন করব, পালন করব, তাহলে কি হবে? শ্যাল অথবা উইলের পরে বি ওয়ান বসাবো, শ্যাল উইল অবজার্ভ, অবজার্ভ। তাহলে কি পালন করব? যেটা পালন করি, সেটা পালন করি, করব, এগুলো তাহলে অ্যাক্টিভ ইউজ, সেটা পিছনে শেষে চলে যাবে অবজেক্টের জায়গায়, মেডে। আমরা কি পালন করি? মেডে। কে পালন করে? আমরা। তাহলে উই শ্যাল অবজার্ভ মেডে। কিন্তু এটার প্যাসিভ ব্যবহার কীরকম হবে? মেডে পালন করা হয়। দেখো পালন করা হয় যখন বলি তখন অবজেক্ট আগে চলে আসে। কি পালন করা হয়? মেডে পালন করা হয়। তাহলে পালন করা হয় এটা প্যাসিভ। আর আমরা জানি প্যাসিভের ব্যবহারে মূল ভার্বটা বি থ্রিতে বসে। তাহলে আমরা প্রথমেই বলে ফেলবো অবজার্ভড, এটা লিখে ফেলবো অবজার্ভ, অবজার্ভড। এক্ষেত্রে একটা অক্সিলারিজ, অ্যাক্টিভ এবং প্যাসিভের অক্সিলারিজগুলো একটু ভিন্ন রকম। এই ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি হবে অক্সিলারিজ, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি, উইল বি অবজার্ভড। কী পালন করা হয়? মেডে। তাহলে মেডে হলো অবজেক্ট, কিন্তু অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে প্যাসিভের সময়, তা আমরা এখানে লিখব মেডে, মেডে। কী পালন করা হয়? মেডে পালন করা হয়। তাহলে মেডে শ্যাল বি অবজার্ভড। কী পালন করি? মেডে পালন করি। উই অবজার্ভ, উই শ্যাল পালন করব, উই শ্যাল অবজার্ভ মেডে, উই শ্যাল অবজার্ভ মেডে। আমরা মেডে পালন করব, উই শ্যাল অবজার্ভ মেডে। আর যখন বলা হবে মেডে পালন করা হবে, মেডে উইল বি অবজার্ভড। কার দ্বারা পালন করা হবে সেটা উল্লেখ থাকে না, তাই আমি বাই ব্যবহার করিনি। যদি থাকে তাহলে বাই দিয়ে তার নামটা বলে দিব। যেমন সাম ওয়ান লিখে দিলাম এখানে আমি, সাম ওয়ান, সাম ওয়ান, অর্থাৎ যার দ্বারা পালন করা হয় সে এখানে বসবে। যদি বলা হয় করিম দ্বারা পালন করা হয়, তাহলে মেডে উইল পালন করা হবে, মেডে উইল বি অবজার্ভড বাই করিম। বিশ্ববাসী দ্বারা পালন করা হবে, মেডে উইল বি অবজার্ভড বাই দ্য ওয়ার্ল্ড পিপল। মেডে পালন করা হয় বাংলাদেশের মানুষ দ্বারা, তাহলে মেডে উইল বি অবজার্ভড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে এইভাবে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ব্যবহারগুলো করতে পারি। আর এইভাবে যখন আমরা ব্যবহারগুলো জেনে যাব,
তখন সবগুলো ভার্বকে আমরা এভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভে ব্যবহার করতে পারবো। তখন আমাদের স্পিকিংয়ে এটা ব্যবহার করতে পারবো। আমরা টেক্সট নিয়ে পড়লে আগে ভার্বটার দিকে যখন আমরা সেন্টেন্সগুলো পড়বো তখন ভার্বগুলোর নিচে এইভাবে দাগ দিয়ে নিলে সেন্টেন্সের তখন এবং ভার্বটা নিয়ে আমরা চিন্তা করতে পারবো এটা কি অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভ ফর্মে আছে, তারপর এটার অবজেক্ট কী সাবজেক্ট কী এটা আমরা বুঝে নিতে পারবো। এতে করে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় আমাদের এই ক্যাপাসিটিগুলো গ্রো হবে গ্র্যাজুয়ালি। দেখো এখন তোমরা কয়েকটা ভার্বকে ব্যবহার করো, যেমন যদি বলি রাইট ভার্বটাকে অ্যাক্টিভ এবং প্যাসিভে ব্যবহার করো। রাইট তিনটা টেন্সে ব্যবহার করবা। যেমন রাইট অর্থ কি লিখা, যদি বলি আমি লিখি বা আমি একটি চিঠি লিখি তাহলে কি হবে আই রাইট। আমি কমপ্লিট সেন্টেন্সের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আই রাইট এ লেটার। এখন যদি এটাকে প্যাসিভ করা হয় তাহলে কি করতে হবে, লিখা হয়, তখন আর লিখি বলা যাবে না, লিখা হয়, তো লিখা হয়। এরকম আমি একটু আগেই শিখেছি লিখা হয় প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এটা, তাহলে হবে কি রিটেন, লিখা হয়। আর এদিকে হবে এম আর ইজ, এম আর ইজ, কী লেখা হয় সেটা প্রথমে চলে যাবে এ লেটার, এ লেটার। তাহলে এ লেটারের সাথে এখানে এম আর ইজ থেকে কোনটা বসবে, ইজ বসবে, এ লেটার ইজ রিটেন। এখন কার দ্বারা লেখা হয়, বাই দিয়ে তাকে বসাই দিবা। এখানে আই বলা আছে, তাহলে আই এখানে বাইয়ের পরে অবজেক্ট হিসেবে যখন বসবে তখন আই বসবে না, এটার আয়ের অবজেক্ট ফর্ম মি বসবে। যদি বলা হয় লিখেছিলাম তাহলে ছিলাম, করেছিলাম, ধরেছিলাম, খেয়েছিলাম, এগুলো ভার্বের ফর্মটা যদি বাংলায় এরকম হয় তখন আমরা ইংলিশে বি টু ব্যবহার করবো। তো রোট, রোট কী লিখেছিলাম এ লেটার, অ্যাক্টিভ ব্যবহার, কে লিখেছিল আই, আই রোটে লেটার। এখন প্যাসিভ ব্যবহার করা হলে সেটা হবে কি লিখা হয়েছিল, তাহলে প্যাসিভের ব্যবহারটা হবে কি রিটেন, ওয়াজ রিটেন, লিখা হয়েছিল, ওয়াজ অথবা ওয়ার রিটেন, ওয়াজ ওয়ার রিটেন। এখন 5টা চিঠি যদি বলা হয় 5 লেটার্স তাহলে ওয়ার হবে, আর যদি একটা লেটার হয় তাহলে এ লেটার, ওয়াজ হবে। আমি লিখি 5 লেটার্স, 5 লেটার্স, 5 লেটার্স, তাহলে সাবজেক্টটা এখানে মানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসছে এবং এটা প্লুরাল, তাহলে কী হবে 5 লেটার্স ওয়ার, 5 লেটার্স ওয়ার রিটেন। 5টা চিঠি লেখা হয়েছিল, কার দ্বারা লেখা হয়েছিল, যার দ্বারা লেখা হবে বাই দিয়ে তাকে বসাই দিবা। স্টুডেন্টস হতে পারে, স্টুডেন্টসদের দ্বারা লেখা হয়েছিল, স্টুডেন্টস, 5 লেটার্স ওয়ার রিটেন বাই স্টুডেন্টস, ছাত্রদের দ্বারা 5টা চিঠি লেখা হয়েছিল। সরি, এখন যদি বলা হয় যে একটি চিঠি লেখা হবে তাহলে এটা কি, একটি চিঠি লেখা হবে, কার দ্বারা লেখা হবে সেটা উল্লেখ নেই, মানে কাজটা করা হবে, করি বা লিখবো এরকম বলা হয়নি, বলা হয়েছে যে লেখা হবে, তাহলে বুঝতে পারতেছে এটা প্যাসিভ ফর্ম। এবং করব ধরবো এরকম হইলে প্যাসিভ ফর্মে শ্যাল এবং উইলের পরে বি3টা বসবে, তাহলে কি হবে একটি চিঠি লেখা হবে, কি লেখা হবে একটি চিঠি, তাহলে আমরা একটি চিঠি আগে বসিয়ে দিব এ লেটার, এ লেটার উইল বি রিটেন, ভার্বের বি3, এ লেটার উইল বি রিটেন, এ লেটার উইল বি রিটেন, কার দ্বারা লেখা হবে বাই করিম, করিম দ্বারা। এখন যদি বলা হয় যে করিম একটি চিঠি লিখবে তাহলে যে কাজটা করবে তাকে প্রথম নিয়ে আসতে হবে, অর্থাৎ কর্তা আসবে প্রথমে। আমরা জানি কর্তা কথা আগে শুনতে হয়, তো কর্তার প্রাধান্য বেশি, কর্তা যেহেতু উল্লেখ আছে সেটা আমরা প্রথমে লিখব করিম। এই ক্ষেত্রে এই বিটা থাকবে না, করিম উইল, B1 হবে ভার্বটা রাইট এ লেটার,
এভাবে চমৎকারভাবে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ পরীক্ষা আসলেও আমরা অ্যান্সার করতে পারবো, আর এটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবো। এখন আমাদের দরকার ড্রিলিং আমরা যত বেশি করব তত আমাদের এটা মনে থাকবে বেশি। এখন আমি কয়েকটা বারবার ড্রিলিং তোমাদের কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ড্রিলিং মানে একই বিষয়কে বারবার রিপিট করে শব্দ জোরে জোরে পড়ে পড়ে মনে রাখা বা প্র্যাকটিস করা। দেখো, যেমন বাংলায় যদি বলি করা হয়, করি, ডু, করা হয়, ইজ ডান, করেছিলাম, অ্যাক্টিভে করেছিলাম, ডিড, করা হয়েছিল, ওয়াজ বা ওয়ার ডান, এখানে সাবজেক্ট অনুসারে এম আর ইজ তিনোটাই বসবে, এম আর তিনোটাই মনে রাখবা যে এম আর ইজ ডান। এদিকের সাবজেক্টটা সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর হবে। এভাবে আমরা সাবজেক্ট অনুসারে এম আর ইজ থেকে সিলেক্ট করব। করা হয়েছিল ওয়াজ অথবা ওয়ার ডান। করব শ্যাল অথবা উইল ডু। করা হবে শ্যাল বি, উইল বি ডান। এক্ষেত্রে ডুকে আমরা কমন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ডু এর জায়গায় যে কোনো ভার্ব তুমি ব্যবহার করে নিতে পারো এবং ফর্মগুলো ওইভাবেই হবে, চেঞ্জ হবে। যেমন ডু এর উপরে ডান আসছে, তুমি যদি ডু এর জায়গায় রাইট ব্যবহার করো তাহলে রাইট এখানে হবে রিটেন, এইখানে হবে রোট, এইখানে হবে রিটেন, এইখানে রাইট, এইখানে রিটেন। তাহলে যদি বলি করি, এইভাবে ডিলিং করতে পারো এটা নিয়ে। করি, ডু, করা হয়, আমার ইজ ডান। করি, ডু, করা হয়, আমার ইজ ডান। করি, ডু, করা হয়, আমার ইজ ডান। করেছিলাম, ডিড, করা হয়েছিল, ওয়াজ ওয়ার ডান। করব, শ্যাল উইল ডু, করা হবে, শ্যাল বি উইল বি ডান। তাহলে এখন ডু এর ক্ষেত্রে যদি তুমি অন্য একটা ভার্ব ব্যবহার করো, যেমন গিভ, গিভ, দেয়া হয়, আমার ইজ গিভেন। দিয়েছিলাম, ডিড ফর্মটা V2, তাহলে গিভের V2 হবে গ্যাব। দেয়া হয়েছিল, ওয়াজ ওয়ার গিভেন। দিব, শ্যাল উইল গিভ, দেয়া হবে, শ্যাল বি উইল বি গিভেন। এখন আমরা অন্য আরেকটা ভার্ব নেই, ড্রাইভ অর্থ চালানো, চালাই, ড্রাইভ। যদি বলে চালানো হয়, আমার ইজ ড্রাইভেন। চালিয়েছিলাম, ড্রোভ। চালানো হয়েছিল, ওয়াজ ওয়ার ড্রাইভেন। চালাবো, শ্যাল উইল ড্রাইভ। চালানো হবে, শ্যাল বি উইল বি ড্রাইভেন। এইভাবে আমরা এই স্ট্রাকচারটাকে যদি ভালো করে ডিলিং করে মুখস্থ করে নিই, আত্মস্থ করে নেই, তাহলে এই ফর্মের মধ্যে অন্য যে কোনো ভার্ব ব্যবহার করে আমরা অন্তত এই তিনটা ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট আমি এখানে দেখিয়েছি। তোমরা এইভাবে এই তিনটা ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যবহার তোমার রিয়েল লাইফে করতে পারো এবং যে কোনো টেক্সট পড়ার সময় এগুলোর ব্যবহার দেখলেও তুমি সুন্দর করে অর্থ করে নিতে পারবা। মানে ইজ ডান দেখে তোমার মনে হবে না যে কাজটা করা হবে। শ্যাল বি উইল বি ডানের পরে তোমার মনে হবে না যে করা হয়েছিল। তোমরা এরকম কনফিউজড হয়ে যাও অনেক সময় অর্থ করার ক্ষেত্রে, টেক্সট পড়ার ক্ষেত্রে। সো এই ভার্বের ব্যবহার দেখে তুমি বুঝতে পারবা যে এটা টেন্সটা কীরকম হবে বাংলা করায়। আর বাকি যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা থাকে সেগুলোর তো আর অন্যরকম টেন্সের ফাংশন নেই, সেটার অর্থ যা তাই তো হবে। সেক্ষেত্রে তোমাকে প্রচুর ওয়ার্ড মিনিং শিখতে হবে টেক্সট থেকে। এখন ওয়ার্ড মিনিং শিখা মানে কি তুমি অক্সফোর্ড ডিকশনারি নিয়ে মুখস্থ করতে শুরু করবা তা না। তুমি যখন তোমার ফার্স্ট পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট টেক্সট বইটা পড়বা, সেখান থেকে তুমি তোমার নতুন নতুন অজানা শব্দগুলোকে আগে পেন্সিল দিয়ে দাগিয়ে নেবা, তারপরে সেগুলো ডিকশনারি থেকে খুঁজে খুঁজে শিখে নেবা এগুলোর ব্যবহারগুলো।
প্রথমে যে কোনো একটা ভার্ব ফর্মগুলো যখন দেখবা আইএনজি ফর্মে থাকে, বি3 ফর্মে থাকে, এস বা ইএস ফর্মে থাকে, তোমার প্রথম কাজটা হবে ভার্বগুলোকে বি1-এ নিয়ে আসা। তারপর এটার বি2 ফর্ম কী হবে, বি3 ফর্ম কী হবে, এস বা ইএস ফর্মটা কীরকম, আইএনজি ফর্মটা কীরকম, এগুলোর অর্থ কীরকম হবে। এইভাবে ভার্বগুলো খুঁজে খুঁজে টেক্সট থেকে যখন শিখবা, দেখবা ভার্বের ব্যবহার সম্পর্কে তোমার চমৎকার একটা দখল চলে আসবে। এবং তোমার গ্রামার, এই অ্যাক্টিভ প্যাসিভও তুমি পারবা। আবার দেখা যাবে যে রাইট ফর্ম অফ ভার্বসের একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে তোমার রাইট ফর্ম অফ ভার্বস গ্রামার আইটেমে সেটাও তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং আই থিঙ্ক পারফেক্টলি প্র্যাকটিস হবে। আর এতে করে তুমি শুধু তোমার ওই পরীক্ষায় একটা সেন্টেন্সকে চেঞ্জ করে 1 নম্বর 2 নম্বর করে নাম্বারই পাবা তা না, তোমার ভাষাটার উপরও গ্র্যাজুয়ালি দখল চলে আসবে এবং তোমার 4টা স্কিলই ডেভেলপ হবে। তো আজকে ক্লাসে এখানে আমি শেষ করছি এবং নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্সগুলোতে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে ভার্বের ব্যবহারগুলো কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি এই ফর্মটাকেই দেখাইলাম। ডু মানে করি, করা হয়, করেছিলাম, করা হয়েছিল, করব, করা হবে। এগুলোর ইংলিশটা কীরকম, বাংলার ফর্মটা কোনটা কীরকম হলে কীভাবে পড়বো, এটা ড্রিলিং করে আসবা প্রচুর, যেন তোমাদের এটা আত্মস্থ হয়ে যায়, একদম মুখে চলে আসে। স্পিকিং করার সময় যেন সমস্যা না হয়। মনে করে আমরা একটা স্পিকিং ক্লাসই করতেছি, স্পিকিং চলে আসলেই দেখবা যে তোমার রিডিং এবং রাইটিংও চলে আসবে। আমরা প্রথম স্কিলটা বাদ দিয়ে তো অন্যটায় যেতে পারি না। স্পিকিং স্কিলটা তো সেকেন্ড স্কিল, তো এই স্কিলটা আমাদের ডেভেলপ হয় না। আসলে আমি এই স্কিলটা ডেভেলপ করার জন্য আসলে বাংলাটাকে রিলেট করতে চাচ্ছি। এই জন্য আমি আমার ক্লাসগুলো বাংলার সাথে রিলেট করে নিব। আর আমার ক্লাসগুলো মূলত গ্রামারের না, আমি বলবো এটা ভাষার, ল্যাঙ্গুয়েজের ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ অল।